যে সময়ের কথা আজ বলছি সেই সময় বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রে কানন দেবীকে বলা হতো স্বপ্নমানবী। 1935 সালে মানময়ী গার্লস স্কুল ছবিটি চূড়ান্ত সাফল্য লাভ করলো। তার 2 বছর পর রিলিজ করলো মুক্তি। বাংলার ঘরে ঘরে তখন অগণিত যুবক কানন দেবীকে নিয়ে স্বপ্ন দেখেন। এই যুবককুলের মধ্যেই ছিলেন অক্সফোর্ডে পড়াশোনা করা এক অভিজাত যুবক, যিনি শান্তিনিকেতনে পড়াতেন। তিনি কানন দেবীর প্রেমে পড়লেন। তার নাম অশোক মৈত্র। তার পিতা ব্রাহ্ম সমাজের এক কৃতবিদ্য ব্যক্তিত্ব এবং সিটি কলেজের অধ্যক্ষ হেরম্বচন্দ্র মৈত্র। বিরাট অভিজাত বংশ, ঠাকুর পরিবারের সাথে ওঠা বসা। হেরম্বচন্দ্রের কন্যা অর্থাৎ অশোক মৈত্রের বোন ছিলেন নির্মল কুমারী, যার ডাকনাম ছিল রানী। এই নির্মল কুমারীর সঙ্গে বিয়ে হয় প্রশান্ত চন্দ্র মহলানবিশের। এই বংশের ছেলে কিনা শেষ পর্যন্ত প্রেমে পড়ল সিনেমার নায়িকার। তৎকালীন এলিট বঙ্গ সমাজে উঠল সমালোচনার ঝড়। পিতা হেরম্বচন্দ্র ছিলেন অত্যন্ত রক্ষণশীল, তাই পুত্রের এই সম্পর্ককে তিনি কিছুতেই সমর্থন করলেন না। পিতার আপত্তি বা সামাজিক বাধা দুটোকেই একেবারে উপেক্ষা করলেন অশোক মৈত্র। তার শয়নে স্বপনে জাগরণে একটাই মুখ, স্বপ্ন মানবী কানন দেবী। অশোক বিশ্বভারতীতে পড়ান, কলকাতায় এসে বন্ধুদের সাথে সুরাপান করে আনন্দ করেন, আবার শিকারেও যান। তবে যাই করুন না কেন, তার ধ্যান জ্ঞান একটাই, কানন দেবী। শোনা যায় একদিন নাকি অশোকবাবু বন্ধুদের সঙ্গে পান ভোজন করে কানন দেবীর জন্য উদ্বেল হয়ে পড়েন, আর বন্ধুরা মজা করে তাকে কানন দেবীর বউবাজারের বাড়ির দরজায় বসিয়ে রেখে আসেন। নেশাচ্ছন্ন অবস্থায় অশোক ওখানেই ঘুমিয়ে পড়েন এবং সারা রাত কেটে যায়। পরের দিন সকালবেলা কানন দেবী দরজা খুলে দেখেন এক অভিজাত সুদর্শন পুরুষ তার দরজার সামনে অচৈতন্য হয়ে শুয়ে আছেন। তাকে জাগানোর চেষ্টা করতেই বলে ওঠেন, আমার স্বপ্ন ভাগাবেন না, আমি আমার প্রিয়তমা কাননবালার সঙ্গে আছি। এই ঘটনা কতটা সত্যি তা বলা খুব মুশকিল, তবে কানন দেবী কিন্তু তার এই একনিষ্ঠ প্রেমিকের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেননি। এরপর থেকেই দুজনের অন্তরঙ্গতা বাড়তে থাকে, বারবার দেখা হতে থাকে দুজনের। কাজের ফাঁকে কখনো সিনেমা বা কাছাকাছির কোনো স্পট, এমনকি 2-4 দিনের জন্য আউটডোরেও দুজন যেতে থাকেন। ক্রমশ প্রেম ঘনীভূত হতে থাকে। অশোক মৈত্রের মা অর্থাৎ হেরম্বচন্দ্রের স্ত্রী কুসুম কুমারী দেবীও কানন দেবীকে সাদরে গ্রহণ করেন। ওদিকে অশোক মৈত্রের বোন ও তার স্বামীর সঙ্গেও ভীষণ ভালো সম্পর্ক গড়ে ওঠে বাংলার প্রথম মহিলা সুপারস্টারের। কিন্তু সম্পর্কের পথে বিরাট বাধা হয়ে দাঁড়ান বাবা হেরম্বচন্দ্র মৈত্র। স্পষ্ট জানিয়ে দেন, প্রাণ থাকতে বায়োস্কোপের মেয়েকে পুত্রবধূ হিসেবে কিছুতেই স্বীকৃতি দেবেন না। হেরম্বচন্দ্র মারা যান 1938 সালে 81 বছর বয়সে, আর তারপর 1940 সালে অশোক মৈত্র এবং কানন দেবী বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডিসেম্বর মাসে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই দম্পতিকে আশীর্বাদ বার্তা এবং উপহার পাঠিয়েছিলেন, কিন্তু বায়োস্কোপের মেয়ের এই সামাজিক উত্তরণ এলিট সমাজের অনেকেই মেনে নিতে পারেননি, তাই রবীন্দ্রনাথকেও কটু কথা বলতে অনেকেই ছাড়েননি। অশোক মৈত্রকে স্বামী হিসেবে পাওয়াকে কানন দেবী নিজেই জীবনের পরম পাওয়া বলে উল্লেখ করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই পাওয়া চিরস্থায়ী হয়নি। যে রূপলী পর্দার নায়িকার প্রেমে পাগল হয়েছিলেন অশোক, সেই অশোকই বিয়ের পরে বললেন এই রূপলী পর্দার সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করতে। মাথায় আকাশ ভেঙে পড়ল কানন দেবীর। ততদিনে তো এই রূপলী পর্দার সঙ্গে তার অস্তিত্ব জড়িয়ে গেছে। শুধু বাংলায় নয়, হিন্দিতেও তো তার বেশ কিছু ছবি সুপারহিট হয়েছে। এমনকি শুধু তো অভিনয় নয়, তার সুরেলা কণ্ঠ সারা ভারতবর্ষের দর্শক ও শ্রোতার মনে দোলা লাগিয়েছে। তখন তাকে বলা হচ্ছে বেঙ্গল নাইটেঙ্গেল। এই সবকিছু তিনি কেমন করে ছাড়বেন? অগণিত ভক্ত তখন গায়িকা নায়িকা কাননবালার নামে পাগল। তাই স্বামী বারবার বারণ করা সত্ত্বেও অভিনয় বা গান কোনোটাই ছাড়লেন না কানন দেবী। ফলস্বরূপ দাম্পত্যে ফাটল ধরল, আর তাই 1945 সালে অশোক মৈত্র কানন দেবীর বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। করুণভাবে শেষ হয়ে গেল রূপকথার মতো এক প্রেম কাহিনী। পরবর্তীকালে কানন দেবী আর কখনোই অশোক মৈত্রের মুখোমুখি হননি, তবে তার পরিবারের সঙ্গে তার অটুট সম্পর্ক ছিল। তার ননদ, ননদের স্বামী এবং শাশুড়ির সঙ্গে তিনি আজীবন সুসম্পর্ক বজায় রেখেছিলেন। এমনকি কুসুম কুমারী দেবী অর্থাৎ তার শাশুড়ি মা যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন হাজার ব্যস্ততা ফেলে তিনি গিরিডিতে গিয়ে তার সেবা করেছিলেন। অশোক মৈত্রকে নিয়ে পরবর্তীকালে আর কখনোই সেভাবে আলোচনা করতেন না কানন দেবী। শুধু একবারই বলেছিলেন, যাকে আমি দেবতার মতো ভক্তি করেছি, মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তার স্ত্রী নিজের ভালোবাসার কাজটা করুক, এটা তিনি মেনে নিতে পারলেন না। এইভাবেই শেষ হয়েছিল স্বপ্নমানবী কাননবালার প্রথম বৈবাহিক সম্পর্ক। তারপর কানন দেবীর জীবনে আসেন হরিদাস ভট্টাচার্য। সেই কাহিনীও বলবো অন্য আরেকদিন, অন্য কোনো পর্বে।